আমরা শুরুতেই চলে যাব আকবর সুমনের কাছে। তিনি আছেন রাজধানীর গণভবন এলাকায়। মূলত 5 আগস্টে গণভবন ছিল এমন একটি জায়গা যেখানে সেই জায়গাটিতে মূলত সাধারণ মানুষের লক্ষ্যে পরিণত হয়। শেখ হাসিনা মূলত দেশ ছাড়ার পরে এই জায়গাটিতে সাধারণ মানুষ এই লক্ষ্যে, গণভবন লক্ষ্যে ছুটতে শুরু করে, যে ভয়েই মূলত শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান। আকবর সুমন, আপনি আছেন গণভবন এলাকায়। সেখানে মূলত সেদিনে যারা ছিলেন, সেদিন যারা অংশ নিয়েছিলেন সেই মিছিলে, তাদের সেই দিনের ঘটনাগুলো তাদের মুখ থেকে মূলত শুনতে চাই। আকবর সুমন। আকবর। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি গণভবনের ঠিক পেছনটায়, যেখানে আপনারা জানেন যে গত বছর 5ই আগস্ট সারা দেশের সর্বস্তরের মানুষ এসে এই গণভবনে উপস্থিত হয়েছিলেন, একটি বিক্ষোভ প্রদর্শন করেছেন। তারা তাদের মনের যে ক্ষোভ ছিল সেটি তারা প্রকাশ করেছেন। তাদের মধ্যে আমরা এইখানে এই মুহূর্তে 4 জনকে পেয়েছি যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলবেন, এবং আমি শুরুতেই কথা বলতে যাচ্ছি আমাদের এস এম আল ইমরান, যিনি এই গণভবনে প্রত্যক্ষদর্শী হিসেবে আজকে সেই 5 তারিখের ঘটনা বর্ণনা করবেন। ইমরান, সেদিন কী দেখেছিলেন, কী বলবেন? ধন্যবাদ আপনাদেরকে, এপিসিটিভিকে ধন্যবাদ। আসলে 5ই আগস্ট 2024 আমরা ভোর রাত থেকেই 5ই আগস্ট ভোর রাত থেকেই আন্দোলনের জন্য যাত্রাবাড়ি শনিরাখা এই রোডে জড়ো হয়েছিলাম, এবং এক পর্যায়ে আমরা সকালে অর্থাৎ ফজরের পরপর পুলিশের ব্যারিকেড ভেঙে আমরা যখন শাহবাগের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি, তখনও যাত্রাবাড়িতে কিন্তু পুলিশের সাথে আমাদের ব্যাপক সংঘর্ষ হয়, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ চলে। আমাদের আন্দোলনের এক পর্যায়ে আমরা যখন শুনতে পাই যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, তখন আমরা যাত্রাবাড়ি থেকে আমাদের যারা আন্দোলনরত তাদের কিছু অংশ, সবাই না, কারণ তখন ওখানে আন্দোলন চলমান ছিল, কিছু অংশ আমরা শাহবাগ হয়ে এই গণভবনে আসি। গণভবনে এসে যেটা দেখতে পাই যে মানুষের যে বিক্ষুব্ধ জনতার ঢল, এবং তাদের যে এই শেখ হাসিনা স্বৈরাচারী খুনি হাসিনার প্রতি তাদের যে রাগ এবং ঘৃণার যে একটা বহিঃপ্রকাশ, সেটি এই গণভবনের যে প্রত্যেকটা ওয়াল এবং প্রতিটা ইটে সেই চিহ্নগুলো এখনও দেখা যায়। আমি দেখেছিলাম সেদিনকে গণভবনে কেউ গণভবনের খোলা মাঠে আল্লাহর কাছে সিজদা দিচ্ছে, মোনাজাত করছে, কান্না করছে, কারো চোখে আমি সেদিনকে আনন্দ অশ্রু দেখেছিলাম। আমি দেখেছিলাম যে মানুষের রাগ ক্ষোভ শেখ হাসিনার প্রতি এতটাই ছিল যে শেখ হাসিনার ব্যবহৃত জিনিসপত্রগুলো তারা ভাঙচুর করতেছিল, তাদের যারা যে ছবিগুলো ছিল সেগুলো তারা এমনভাবে ছবির উপরে তাদের যে ক্ষোভ ঘৃণা সেটা প্রকাশ করেছিল, এবং শত শত হাজার এবং এক পর্যায়ে লক্ষ লক্ষ জনতা এই গণভবনে এসে এই যে বিগত দিনের শেখ হাসিনার যে অপকর্ম, যে অন্যায় অত্যাচার, তার প্রতি মানুষের যে ক্ষোভ ঘৃণা, তার বহিঃপ্রকাশ এই গণভবনে ঘটেছিল। যেহেতু এই গণভবন ছিল শেখ হাসিনার সকল অপকর্মের কেন্দ্রবিন্দু, এখান থেকেই সে ছাত্রদের মরণঘাতী অস্ত্র ব্যবহার করে ছাত্রদের হত্যার নির্দেশনা দিয়েছেন। এই গণভবন থেকে তিনি মানুষ হত্যার নির্দেশনা দিতেন, গুম করার নির্দেশনা দিতেন। এই গণভবন থেকেই আপনারা জানেন যে একজন সাহসী সাংবাদিক সাঈদ খানকে অন্যায়ভাবে রাতের আধারে উঠিয়ে নিয়ে তার উপর অত্যাচার নিপীড়ন করার নির্দেশনা শেখ হাসিনা এই গণভবন থেকেই দিয়েছিল। তাই এই গণভবনের প্রতি মানুষের ক্ষোভ ঘৃণা এবং রাগের বহিঃপ্রকাশ ঘটেছিল 5ই আগস্ট 2000। আমরা আরেকজন প্রত্যক্ষদর্শীর কাছে যাব, যিনি সেই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিজের চোখ হারানোর পরিস্থিতি তৈরি হয়েছিল, ভুক্তভোগী ফাইজুল আহমেদ। আপনি ধন্যবাদ এপিসিটিভি সকল দর্শকদের। আমি এই আন্দোলনের সময় আমি আমার চোখে গুলি দিতে হয়েছি, আমার ডান চোখে দুটো গুলি লেগেছে। আমার স্পোর্টস ছিল আন্দোলন ধানমন্ডিতে। 5ই আগস্ট আমি ছিলাম সকাল থেকেই মুগ্ধাতে আমার এখান থেকে স্পট করেছিল শাহবাগে। যখন আমরা শুনলাম যে স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, তখন আমরা হাসিনার বাসস্থল যেটা গণভবন, এখানে যাত্রা শুরু করলাম। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, সেখানে শিশু, সেখানে মহিলা, সেখানে বৃদ্ধ, সবাই গণভবনমুখী আসলাম। এসে দেখি মানুষের হাসিনার উপরে যে ক্ষোভ ছিল, তার বাসভবন ভেঙে চুরে গুড়িয়ে দিচ্ছে। কেউ যাওয়ার সময় দেখলাম এক টুকরো ইট নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম ইটটা কেন, ইটের কি? জনগণ বললো, ওই লোকটা বললো যে এটা হলো খুনি হাসিনার একটা সিম্বল। হাসিনা কীভাবে দেশটাকে ধ্বংসের মানে শেষ প্রান্তে নিয়ে গেছে, এটা একটা প্রতিকৃতি থাকবে। এটা আমাদের নেক্সট প্রজন্মকে দেখাবো যে এই একটা ইট এখানে হাসিনা বাস করতো। সেটা আমার কতটুকু ক্ষোভ থাকলে একটা ইট নিয়ে তার নামে এটা রেখে দিয়েছে।
কতটুকু ফেসিস্ট হলে। এখানে দেখলাম মানুষ সিজদায় পড়িয়ে গিয়েছে, খুশিতে কান্না করছে। এখানে দেখলাম হাসি নিয়ে যাচ্ছে। হাসিনা এটা হাসিনা তার সরি সিম্বলটা রাখার জন্য মানুষ এত ক্ষোভ ছিল, এত রাগ ছিল, আবার মানুষের কান্না করতে দেখেছি, খুশির কান্না। এখানে ওয়ালে ওয়ালে লিখেছে খুনি হাসিনার যে তার কর্মকাণ্ড কী কী করেছে সব এখানে তার সিম্বলগুলো দেখার জন্য আমরা এখানে এসেছি। আমরা দেখেছি, আমরা বুঝেছি যে হাসিনার উপরে মানুষ কতটুকু বিক্ষুব্ধ ছিল, কতটুকু রাগান্বিত ছিল। আমরা এখানে এসে দেখেছি। ধন্যবাদ ফাইজুল। এখন আমরা আরেকজন অতিথি রয়েছেন যিনি গণভবনের প্রত্যক্ষদর্শী হিসেবে শুধু যাত্রাবাড়ি থেকে বিভিন্ন রকমের নানা প্রতিকূলতা অনুভবে তিনি এই গণভবনে এসেছিলেন। ইলিয়াস শেখ, আপনি গণভবনে সেদিনের চিত্রটা তুলে ধরবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমি সকাল থেকেই আমি যাত্রাবাড়িতে অবস্থান নেই, এবং যাত্রাবাড়ির যে পরিস্থিতিটা এমন হয়েছিল যে আসলে গণহত্যাটা হাসিনা পালিয়ে যাবার পরেও যে গণহত্যাটা সংঘটিত হয়েছে ওখানে চাক্ষুষ সাক্ষী ছিলাম। আমি দেখেছি খুব অল্পর কারণে হয়তো বেঁচে আসছি, আমি প্রচুর টিয়ার সেলের কারণে আমি লুটিয়ে পড়ি মাটিতে, এবং অনেক বাধা বিঘ্ন পেরিয়ে গণভবনে আসি। এসে দেখি যে আসলে মানুষ খুব কান্না করছে। এক তো কান্না করছে যে 15 বছর ধরে খুন গুম এবং নানান রাজহানি বাংলাদেশটারে তার বাপদাদার সম্পত্তি মনে করত। আমরা আসলে অনেক মানুষ এই জন্যই কান্না করছে, তাদের অনেক আত্মীয়স্বজন গুম হয়ে গেছে এবং আর কোনো দিন ফিরে আসবে না এই দুঃখে। আবার যে 15 বছরের যে স্বৈরার শাসক পতন হবার কারণে মানুষ খুশিতে কান্না করতেছে। তো সব কিছু মিলেই জিলিয়া দেখলাম অনেকে আল্লাহর দরবারে এমনভাবে হাত উঠিয়া চিল্লাচিল্লি করতেছে, আল্লাহ এই খুনি হাসিনার থেকে আমাদেরকে তুমি রক্ষা করছো, এই জন্য তোমার দরবারে লাখো শুক্রিয়া। এবং যে যেমনি পারছে আসলে অনেকে অনেক জিনিস নিয়ে গেছে, এটা মূলত নিয়ে গেছে ক্ষোভের বশবর্তী হয়ে। এখানে কোনো যে ওইভাবে ভালো লাগার কারণে যে একটা নিকৃষ্ট একজন প্রধানমন্ত্রী, পৃথিবীর ইতিহাসে দেখেন যে নিষ্পাপ বাচ্চা তাদেরকে গুলি করে হত্যা করছে, শুধু এই হাসিনাই। এবং বাংলাদেশের ভিতরে এত মিথ্যা কথা যে উনি বলতে পারতো, মানুষ ওনার কথায় এত বিরক্ত, উনি মনে করতো যে এই দেশটা ওনার বাপের, আর কেউ এই দেশটা নাই, এবং আমরা সবাই যারা ছিলাম এরা ভাড়াটিয়া। তাই আর কি আমি সামনের জন্য বলতে চাই, আসলে আমাদের ভিতরে একটা ঐক্য প্রয়োজন, যাতে হয়েছে এরকমের ফ্যাসিস্ট গ্যাং স্টাইলে দেশ চালানো একজন মহিলা আর জন্য কখনোই না আসতে পারে। আমি এটা আপনাদের সবার কাছে আশা রাখি। ধন্যবাদ ইলিয়াস শেখ। আমরা আরেকজন অতিথি রয়েছেন যিনি রামপুরা বনশ্রীতে আন্দোলন করছিলেন তখন, এবং তিনি গুলিবিদ্ধ হয়েছেন। সেই দুঃসহ স্মৃতির মধ্য থেকে গণভবনে তিনি এসেছিলেন এবং সেই ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা জানবো তরিকুল ইসলাম সুমনের কাছে, যিনি গণভবনে সেদিনও ছিলেন। আপনার অভিজ্ঞতা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সকাল 10টার দিকে আমরা বনশ্রী বের হই। তখন আমরা ওখানে হাজার হাজার জনতা লং মার্চ শাহবাগের উদ্দেশ্যে আমরা প্রস্তুত নেই। তো আমরা এক পর্যায়ে সেনাবাহিনীকে টপকে যখন রামপুরা থেকে বের হই শাহবাগের উদ্দেশ্যে, আমরা ওখান থেকে এসে আবুল হোটেলের ওখানে যখন আমরা বাধাগ্রস্ত হই আনসারদের, ওটা তাদেরকে টপকে আমরা গণভবনের দিকে আসি। শাহবাগ আসার পরে আমরা শুনতে পারি যে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে এসছে। তো আমরা তখন গণভবনে আসি। তো তার আগে সে খুনি হাসিনা, আমরা 19শে জুলাই বনশ্রীতে আমাদের বাচ্চাদের মারে, সেদিন আমি গুলিবিদ্ধ হই। এই যে আমার এখনও সরার দাগ আছে, এখানে অনেকটা গুলিবিদ্ধ হই। তো গণভবনে আসার পর যেটা দেখতে পারি, এটা একটা গণভবন নয়, এটা ছিল একটা স্বৈর শাসকের ভবন, বা খুনি যে নির্দেশনা হতো এখান থেকে যেভাবে মানুষদেরকে গুম করা হতো, আয়নাঘর পরিচালনা করা হতো, সেটার একটা কারখানা ছিল এটা। তো সেই যে ক্ষোভ মানুষের, এখানে এসে দেখি মানুষ কেউ কাঁদতেছে, কেউ সেজদায় পড়ে আছে, সে কান্নাটা ছিল আনন্দের কান্না, বা সেই কান্নাটা ছিল খুশির কান্না। সবাই আমরা তখন আর কি দেখলাম, কেউ ইট নিয়ে যাচ্ছে, কেউ নিয়ে যাচ্ছে হাঁস, কেউ এই সবার একটাই ছিল যে এটা স্মৃতি হিসেবে রেখে দিবে, একটা স্বৈর শাসকের যে স্মৃতি, এটা রাখার জন্য সবাই আর কি কিছু না কিছু স্মৃতি নিয়ে গেছে। তো সে খুনি হাসিনার বাংলাদেশের যে বাংলাদেশে যে আধিপত্য ছিল, 17 বছরের যে ক্ষোভটা ছিল মানুষের মনে, সেই ক্ষোভটার বহিঃপ্রকাশ সেদিন আমরা গণভবনে দেখতে পেয়েছি। ধন্যবাদ তরিকুল ইসলাম। দর্শক, এই ছিল আমার কাছে যারা যে 4 জন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হলেন এই সরাসরি সম্প্রচারে, তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে আগর ভাই কি লাইনেই থাকবে, ফ্যাসিস্ট সরকারের তারা নিপীড়িত হয়েছেন বা তারা
বিভিন্ন রকমের প্রহসনের শিকার হয়েছেন এবং যাত্রাবাড়ি, রামপুরা এবং রাজধানীর বিভিন্ন স্থান থেকে তারা বিভিন্ন রকমের আন্দোলন পরিচালনা করছিলেন। সেখান থেকেই তারা মূলত গণভবন কেন্দ্রিক যে আন্দোলনের মূল জায়গাটা তৈরি হয়েছিল সেখানে তারা এসেছিলেন এবং এখানে তারা তাদের অভিজ্ঞতা বর্ণনা করলেন। তো আমরা ফিরছি স্টুডিওতে।